বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সভাপতি, আমাদের নেত্রী, বাংলাদেশের গণমানুষের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন ও সংগ্রাম শীর্ষক এই বইয়ের পাঠ শুরু উপলক্ষে এই আলোচনা সভা সম্মানিত আলোচকবৃন্দ, এই বইটির প্রকাশক এবং যিনি ভাষান্তর করেছেন, এখানে উপস্থিত বিএনপি এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে রত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত প্রতিনিধিগণ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই এই মে মাসে শহীদ আমাদের নেতা, মহান স্বাধীনতার ঘোষক, সমৃদ্ধ বাংলাদেশের উপকার এবং বাংলাদেশের গণমানুষের আত্মপরিচয় সুনির্দিষ্টকারী বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের প্রতি শ্রদ্ধা জানাই এদেশের গণমানুষের অত্যন্ত প্রিয় নেত্রী, গণতন্ত্রের মাতা, আপসহীন দেশনেত্রী, বিএনপি চেয়ারপারসন, একটা অত্যাচারী সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে যিনি কারারুদ্ধ অবস্থায় এবং দারুণ অসুস্থ অবস্থায় জীবনযাপন করছেন, সে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আমি তার কারামুক্তি এবং রোগ মুক্তি প্রার্থনা করি মহান আল্লাহর কাছে। আমরা শ্রদ্ধা জানাই যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনী গ্রন্থ রচনার পর তার বাংলা অনুবাদ করেছিলেন এবং যিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনীর উপর ইংরেজিতে গ্রন্থ রচনা করেছিলেন, আমাদের সেই প্রিয় ভাই, বিশিষ্ট লেখক, সাংবাদিক, কূটনীতিক, বুদ্ধিজীবী মরহুম মাহফুজুল্লাহ নবী। প্রিয় উপস্থিতি, আমরা আজকে এমন একজন মানুষের জীবন আলক্ষ্য নিয়ে আলোচনা করছি যিনি তার শহীদ স্বামী, মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান সাহেবের মতোই দেশ এবং দেশের মানুষকে ভালোবেসেছিলেন, তাদের কল্যাণ এবং উন্নয়নের আকাঙ্ক্ষাকে ধারণ করেছিলেন এবং এদেশের মানুষ যা কিছু আকাঙ্ক্ষা করছিল তা অর্জন সম্ভব বলে বিশ্বাস করেছিলেন, শহীদ জিয়ার মতোই। এবং সে কারণেই জাতির চরম দুঃসময়ে শহীদ জিয়া যেমন 1971 সালে প্রথম বাংলাদেশি যিনি উই রিভল্ট বলে হানাদার বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন, যিনি পাকিস্তানি বাহিনীদের মধ্যে প্রথম তার অধীনস্থ সেনা দল নিয়ে হানাদার বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন, যিনি স্বাধীনতার ঘোষণা করেছিলেন, যিনি প্রথম সেক্টর কমান্ডার, যিনি প্রথম ফোর্সেস কমান্ডার এবং যিনি 1975-এ পুনরায় জাতির চরম দুঃসময়ে
জনগণকে আশার বাণী শুনিয়েছিলেন। আমাদের মনে রাখা উচিত যে 1975 সালে 7ই নভেম্বর যখন তিনি আমি মেজর জেনারেল জিয়া বলছি বলে বেতার ভাষণ দিয়ে দেশের মানুষকে আশ্বস্ত করেছিলেন, তখন দেশে কোনো সংসদ ছিল না, কোনো মন্ত্রিসভা ছিল না, মাত্র 2 দিন বয়সী একজন রাষ্ট্রপতি ছিলেন এবং দেশের কোনো প্রতিষ্ঠানে কোনো শৃঙ্খলা ছিল না। সেরকম একটা দেশ, সেরকম একটা পরিস্থিতিতে যেমন একজন নেতার প্রতীক্ষা করছিল, শহীদ জিয়া প্রমাণ করেছিলেন যে তিনি সেই নেতা এবং তিনি জনগণের আকাঙ্ক্ষা ধারণ করে তা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছিলেন। দেশের মানুষ শহীদ জিয়াকে ভালোবেসেছিল, তার আহ্বানে সাড়া দিয়েছিল এবং দেশ একটা নতুন উন্নয়ন এবং অগ্রগতির পথে পা বাড়িয়েছে। মানুষ তাকে ভালোবেসেছিল, তেমনি মানুষ ভালোবেসেছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেও, বিশ্বাস করেছিলেন তাকেও, প্রবল আস্থা নিয়ে দেশ পরিচালনার দায়িত্বও তাকে দিয়েছে এবং তিনিও মানুষের বিশ্বাসের মর্যাদা দিয়েছিলেন। এই যে জন আকাঙ্ক্ষা ধারণ, জনগণকে তার আকাঙ্ক্ষা পূরণে ঐক্যবদ্ধ করা, সম্পৃক্ত করা, সম্মিলিতভাবে বিজয়ী হওয়ার পথে এগিয়ে নেওয়া এবং বিজয়ী হওয়া, এই ধরনের একটা কার্যক্রম অনুশীলন করাও সহজ না, সফল হওয়াও সহজ নয়। এই কঠিন কাজ শহীদ জিয়া যেমন করতে পেরেছিলেন, তেমনি পেরেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। একটা বিভক্ত, বিধ্বস্ত এবং তুলনামূলকভাবে অসংগঠিত একটা রাজনৈতিক দল নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন। তৎকালীন অনেক প্রবীণ এবং অধিকতর সংগঠিত পরিচিত রাজনৈতিক দলের বিরুদ্ধে লড়াই করে বিজয়ী হয়েছিলেন। 1991-90 সালে নির্বাচনের সময় দেশের রাজনৈতিক বোদ্ধা যারা রাজনীতি লেখেন, পড়েন ইত্যাদি, কেউ বলে নাই যে বেগম জিয়া কিংবা বিএনপি নির্বাচনে বিজয়ী হবে, সরকার গঠন করবে। কিন্তু ইতিহাস সাক্ষী যে তিনি, তার নেতৃত্বে বিএনপি বিজয়ী হয়েছে, সরকার গঠন করেছে, দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। ইতিহাসে প্রথমবারের মতো 5টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে 5টিতে বিজয়ী হয়েছে। নির্বাচনের আগে কলকাতা বিমানবন্দরে আমাদের আরেক নেত্রী বলেছিলেন যে বিএনপি 20টা আসন পাবে, 10টা আসন পাবে না, অথচ বেগম খালেদা জিয়া একাই 5টি আসনে বিজয়ী হয়েছিলেন এবং সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিলেন। একটা ইতিহাসের কথা আপনাদের স্মরণ করে দিতে চাই। এই দেশে ক্ষমতা হারিয়ে পুনরায় ক্ষমতায় আসার ইতিহাস আছে, কিন্তু 1954 সালে যুক্তফ্রন্টের প্রধান দল ছিল আওয়ামী লীগ, তারা বিজয়ী হয়েছিল। কিন্তু ক্ষমতা হারানোর পর পুনরায় ফিরে আসতে তাদের লেগেছে প্রায় 16 বছর।
বছর 1970 সালে আবার 1975 সালে ক্ষমতা হারিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় ফিরতে লেগেছে 21 বছর। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 1982 সালে ক্ষমতা হারিয়ে বিএনপি পুনরায় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে 1990 সালে, মাত্র 9 বছরের মধ্যে। আরেকটি দৃষ্টান্ত, বেগম খালেদা জিয়া যতগুলি নির্বাচনে অংশগ্রহণ করেছেন প্রত্যেকটি নির্বাচনে বিজয়ী হয়েছে, কখনো পরাজয় হয়নি। দৃষ্টান্ত, 1991 নির্বাচনটা অদ্ভুত ব্যাপার ছিল যে আমরা দেশের সবগুলি শহরে, সবগুলি বড় শিল্পাঞ্চলে আমরা বিজয়ী হয়েছিলাম, একমাত্র অভয়নগর বাদে, কারণ ওখানে একজন পীর সাহেবের ছেলে প্রার্থী ছিলেন। আর সব জায়গায়, অর্থাৎ যেখানে আন্দোলন সংগ্রাম ছিল, যেখানে মানুষ অপেক্ষাকৃত সচেতন ছিল, তার প্রত্যেকটা জায়গায় আমরা বিজয়ী হয়েছি। তার অর্থ হলো একমাত্র ওই নির্বাচনটাই পরিপূর্ণভাবে একটা পজিটিভ ভোটের নির্বাচন ছিল, ইতিবাচক সমর্থনের নির্বাচন। এটা একটা দৃষ্টান্ত। মনে রাখতে হবে যে 1984 সালের 28শে মার্চ সোনারগাঁয়ের এক জনসভায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, সামরিক শাসনের অধীনে কোন নির্বাচনে আমরা যাব না, এবং 90 নির্বাচন পর্যন্ত তিনি তার সেই কথা রক্ষা করেছেন। আর 86 সালের তথাকথিত নির্বাচনের মাত্র কয়েকদিন আগে চিটাগংগে আরেকজন ব্যক্তি বলেছিলেন যে সামরিক শাসনের অধীনে যারা নির্বাচনে যাবে তারা হবে জাতীয় বেঈমান। 2 দিনের মধ্যে তার কথা পরিবর্তন করেছে। এই হলো তাদের মধ্যে কথা। একজন নানা অত্যাচার নিপীড়নের মুখে, গ্রেপ্তারের মুখে, সহকর্মীদের উপর নিপীড়নের মুখেও তার কথা রক্ষা করেছেন, আর একজন লোভের কারণে বিএনপি নির্বাচনে যাবে না, খালি মাঠে বিজয়ী হয়ে ক্ষমতায় যাবেন, এরকম একটা আকাঙ্ক্ষা নিয়ে তার জনগণকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। বন্ধুরা আমার, মহান স্বাধীনতার যে অর্জন, সংসদীয় গণতন্ত্র এবং প্রকৃত গণতান্ত্রিক যে প্রয়াস, যেটা প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়া, এটা অব্যাহত রাখার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন, এই দুটি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে ফিরে এসেছে এবং এসেছে। তার শাসন আমলে অনেক 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 দৃষ্টান্ত আছে যেগুলো আমরা উল্লেখ করতে পারি, যেগুলো যুগান্তকারী। নারী শিক্ষার্থীর জন্য উপবৃত্তি, আজকে তার ফল সুফল আমরা অনাদিকাল ধরে ভোগ করব, এখনো যেটা অর্জন আমরা ভোগ করে চলেছি। তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় করেছেন, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা প্রথম পদক পেয়েছে তার হাত থেকে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় করেছেন, যারা প্রবাসে কাজ করে আমাদের অর্থনীতিতে বিপুল অবদান রাখেন তাদেরকে সম্মানিত করেছেন, তাদের সুবিধা করেছেন। শিল্প বাণিজ্য উদারীকরণ, এবং সবচেয়ে বড় কথা যে 1991 নির্বাচনে ক্ষমতায় আসার পর তিনি দেশের উন্নয়ন বাজেট, যেটা শতকরা 100% বিদেশি ঋণ এবং সাহায্য নির্ভর ছিল, সেই দুরবস্থা থেকে দেশকে মুক্ত করেছেন। তার মাত্র এই কয়েক বছরের শাসন আমলে আমরা প্রায় উন্নয়ন বাজেটের প্রায় অর্ধেক আমাদের দেশের সম্পদ থেকে আমরা দিতে পেরেছি। এই সবই তার সাফল্যের দৃষ্টান্ত। আমি শ্রমিক আন্দোলনের মানুষ, শহীদ জিয়ার সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে।
আল্লাহ রশিদ মেহেরবানিতে বেগম খালেদা জিয়ার রাজনীতির প্রথম দিন থেকেই তার সাথে আছে। এগুলার আরো বিস্তারিত আব্বাস ভাই বলতে পারবেন। এ দেশের শ্রমজীবী মানুষের জন্য শহীদ জিয়া যেমন অনেক যুগান্তরে কাজ করে গেছেন, বেগম খালেদা জিয়ার সবচেয়ে যুগান্তরে কাজ হলো ব্রিটিশ আমল থেকে চলে আসা অসংখ্য শ্রম আইন, যেটার দ্বারা শ্রমিক আন্দোলন পরিচালিত হতো এবং নানান বিভ্রান্তি এবং বিশৃঙ্খলা ছিল, তিনি সেটাকে কোডিফাই করে বাংলাদেশ লেবার কোড নামে একটি আইনে পরিণত করেছিলেন। এটা হচ্ছে শ্রমিক আন্দোলন অনেক বেশি সুসংহত হয়েছে এবং সাধারণ শ্রমজীবী মানুষের কল্যাণের জন্য তিনি লেবার ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামে একটা প্রতিষ্ঠান করেছিলেন, যার মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে যে মুনাফা হয় তার একটা অংশ সেখানে যায় এবং ওখান থেকে দরিদ্র এবং দুস্থ শ্রমিকদের জন্য অর্থ দেওয়া হয়। দুটি যুগান্তরী কাজ তিনি করে গিয়েছিল। বন্ধুরা আমার, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার জীবন নিয়ে মাহফুজুল ভাইয়ের এই বই, যেটা বাংলায় অনুবাদ করে আমাদের বন্ধু একটা মস্ত বড় কাজ করেছেন। কারণ কয়জনই বা আমরা ইংরেজি পড়তে পারি, যাদের আগ্রহ আছে কিন্তু সক্ষমতা নাই তাদের জন্য, অর্থাৎ বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষের জন্য এই কাজটা তিনি করেছেন। এটা পড়লে আমরা অনেক অনেক কিছু জানতে পারবো। শুধু আমাদের ভালোবাসার, আমাদের শ্রদ্ধার পাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্ক না, সমসাময়িক রাজনীতি সম্পর্কে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ের ইতিহাস, অনেক কিছু আমরা এর দ্বারা জানতে পারব। আমি বিশ্বাস করি যে সবাই এই বইটা পড়ার চেষ্টা করবেন এবং জানার এবং বোঝার চেষ্টা করবেন। আসিফ নজরুল সাহেব যে কথাগুলো বলেছেন, আমি মনে করি উনি সঠিক বলেছেন। আমাদের আরো অনেক কিছু করার বাকি। একটা বিরূপ পরিস্থিতিতে আমরা আছি, কিন্তু তার মধ্যে দিয়ে যত দ্রুত সম্ভব যা কিছু করা প্রয়োজন তার সবকিছু করার চেষ্টা আমরা করবো ইনশাআল্লাহ। এটুকু বলে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।